শুভেচ্ছা। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন উন্নয়নে ভ্যাট অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হিরজুন মীরা। দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এবং অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের সম্মানিত কমিশনার অরুণ কুমার বিশ্বাস এবং জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার সম্মানিত প্রথম সচিব মোহাম্মদ রুহুল আমিন। আপনাদের স্বাগত। দর্শক, জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও 10 থেকে 15 ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড। শুরুতেই জানতে চাইব জনাব অরুণ কুমার বিশ্বাসের কাছে কি কি থাকছে এবারের ভ্যাট দিবসের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আমাদের বছর ঘুরে প্রতি বছর একবার করে 10 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর আমাদের ভ্যাট দিবস এবং 10 থেকে 15 ডিসেম্বর ভ্যাট সপ্তাহ। এবারে আমাদের এই ভ্যাট দিবস উদযাপন প্রাককালে আমাদের যে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, সঠিকভাবে নিবন্ধন নিব এবং সময় মতো ভ্যাট দিব। তো যে বিষয়টি যে বুঝতেই পারছেন যে নিবন্ধন বিষয়টিকে এবারে স্ট্রেস করা হয়েছে। কারণ আপনি জানেন, একটু মজা করে যদি আমি বলি যে বিবাহের পূর্বে যেমন রেজিস্ট্রেশন দরকার, অবশ্যই যে কোনো ব্যবসা কার্যক্রম পরিচালনার আগে আপনাকে অবশ্যই বিধি মোতাবেক রেজিস্ট্রেশনটা নিতে হবে। তা না হলে ব্যবসা যেমন একদিকে অবৈধ হবে, অন্যদিকে সরকার তার রেভিনিউ বা রাজস্ব হারাবে। আমরা মূলত এই দিবসটিকে উদযাপন করি যাতে আমাদের যারা ভ্যাট দাতা এবং যারা ভ্যাট সংগ্রহীতা অর্থাৎ এনবিআর পিপল, তাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যাতে তৈরি করা যায়। কারণ আপনারা জানেন যে অন্যের পকেটের টাকা সেটি রেভিনিউ হিসেবে এটি সরকারের চেকারে ঢোকানোর জন্য এটা খুব সহজে বা খুব আনন্দ নিয়ে মানুষ করবে, এটা প্রত্যাশা করা যায় না। এমনকি সারা বিশ্বে একই চিত্র। কেউই কিন্তু ইনকাম ট্যাক্স যখন দেয় অথবা ভিএটি বা জিএসটি যাই বলি না কেন, তখন তাদের মধ্যে একটা টানাপোড়েন কাজ করে। তারা মনে করে যে না দিলেও যদি হতো, রাজার পুকুরের সেই গল্পের মতো, আমি একা ভ্যাট না দিলাম তাতে কি, কেউ না কেউ তো রাজার পুকুরে এসে পানি দিয়ে যাবে। সো আমি মনে করি যে আমাদের মধ্যে একটা চেতনা তৈরি করা, এক ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটি মূলত আমাদের এই ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ এটি উদযাপনের মুখ্য উদ্দেশ্য। এবং আপনি জানেন 2011 সাল থেকে কিন্তু আমাদের এই ভ্যাট দিবস উদযাপিত হয়ে আসছে। 2016 সাল পর্যন্ত এটা ছিল 10 জুলাই, কিন্তু পরবর্তী নতুন আইন যখন কার্যকরী হয় তখন সেই দিনটিকে স্মরণীয় করবার জন্য এখন আমরা 10 ডিসেম্বর এই দিবসটি পালন করে আসছি। জাতীয় রাজস্ব বোর্ডের ফিল্ড পর্যায়ের বিভিন্ন যে অফিস তারা যেমন করছে, এবং সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড নিজেও কিন্তু একটি বেশ বড় মাপের জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান কিন্তু করে থাকেন এই দিবসটিকে উদযাপনের জন্য। এই দিবসটি তো আপনারা উদযাপন করে থাকেন প্রতি বছরই। সো এখান থেকে আপনারা আসলে কি ফিডব্যাক পেয়ে থাকেন? ফিডব্যাকের বিষয়টি এরকম, আমি আবার সেই আগের কথায় ফেরত যাই। উদযাপন করছি আমরা, আমাদের যারা ক্লায়েন্টস তাদেরকে আমরা ডেকে নিচ্ছি, তাদের সঙ্গে বসে আমরা কিছু সময় কাটাচ্ছি একসঙ্গে। চেষ্টা করি যে আমাদের মধ্যে যেন সেই গুড আন্ডারস্ট্যান্ডিং সেটি যেন থাকে। তারপরেও যেটা হয় যে সবাই যে একেবারে এই অনুষ্ঠানে এসেই ভ্যাট বিষয়ে পারদর্শী হয়ে ওঠে বা খুব পজিটিভলি নেয় তা না হয়। তবে আমরা যেটা মনে করতে চাই যে আমরা জানেন, আগের দিনে আপনারা জানেন যে হাল খাতা বলে একটা শব্দ ছিল। বছর শেষে যে সম্পর্কের ধুলো ময়লা সেটাকে অপসারণ করার জন্য নবীকরণ বা ওই রকম একটা ব্যাপার, যে একটু আমরা নিজেদেরকে রিনিউয়াল করলাম রিলেশনশিপ। এবং সেক্ষেত্রে আপনি জানেন যে আমাদের প্রতি বছর যখন উদযাপিত হতে যায় অনুষ্ঠানটি, তখন আমরা নতুন নতুন কী কাজ করছে এনবিআর, ডিজিটালাইজড এনবিআর যেটিকে আমরা বলি, অনেকগুলো সেবা আমরা এখন অনলাইনে দিচ্ছি। এই বিষয়গুলোর সম্বন্ধে তাদেরকে জ্ঞাত করানো, অবহিত করাও কিন্তু আমাদের এই ভ্যাট দিবস উদযাপনের মুখ্য অন্যতম উদ্দেশ্য। আচ্ছা, এবারের ভ্যাট দিবসের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব। এই প্রতিপাদ্যের গুরুত্বটা কি জনাব রুহুল আমিন যদি একটু বলতেন। আমাদের যে প্রতিপাদ্য এবছরের জন্য, সে তার মধ্যেই আমাদের টার্গেটটা এখানে বলা আছে। এখানে বলা হচ্ছে যে সময় মতো নিবন্ধন নেব এবং সঠিকভাবে ভ্যাট দেব। সময় মতো বলতে এই নিবন্ধনটা কখন নেবেন আপনি? নিবন্ধনটা নেওয়ার জন্য এখানে বলা হচ্ছে যে সময় মতো বলতে যে কোনো একটা ব্যবসায় উদ্যোগ গ্রহণ করার একেবারে শুরুতে আপনাকে নিবন্ধন নিতে হবে। আপনি ব্যবসায়ী হিসেবে নিজের একটা প্রতিষ্ঠা যদি চান, নিজের পরিচয় পরিচিতি চান, ভ্যাটের নিবন্ধনটা হচ্ছে ব্যবসায়ের নিজস্ব একটা পরিচয়ের একটা প্রতীক আর কি। সুতরাং যে কোনো ব্যবসা শুরুর আগে তাকে নিবন্ধিত হতে হবে, এবং নিবন্ধন নেওয়ার পরেই উনি যদি ব্যবসাটা শুরু করেন সেটা বৈধ হবে। ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তিনি পরিহার করতে পারবেন অনায়াসে। এবং এর মধ্যে আমাদের যে প্রতিপাদ্য বিষয়, তার মধ্যে দ্বিতীয় একটা বিষয় আছে, সঠিকভাবে ভ্যাট দেব। সঠিকভাবে ভ্যাট দেওয়ার কথাটা হচ্ছে যথাযথ পরিমাণের ভ্যাট যথাসময় এবং যথাযথ প্রক্রিয়ায় সরকারের ট্রেজারিতে জমা দেওয়া। আচ্ছা, সেক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন, যে ভ্যাট তো সবাই দিয়ে থাকে, আপনারা কেন ব্যবসায়ীদেরকে এবার ফোকাস করছেন? হ্যাঁ, আমরা জানি, বিশেষ করে আমরা এবছরের এই বলা হচ্ছে যে আমাদের খুচরো এবং পাইকারি পর্যায়ের যারা ব্যবসায়ী আছেন, যাদের একটা বড় অংশ এখনও তারা নিবন্ধনের মধ্যে হয়তো আসেন নাই, আমাদের এক্সহস্টিভ একটা জরিপ কার্যক্রম আমাদের চলবে। সেইখানে জরিপ কার্যক্রমের ফলে
যারা নিবন্ধনযোগ্য ব্যবসা পরিচালনা করছেন সেই সব ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। এবং বলে রাখি যে এই নিবন্ধনটা হচ্ছে আসলে একটা ট্যাক্স নেটওয়ার্কে প্রবেশের প্রবেশদ্বার, অর্থাৎ প্রথম ধাপ। তো এই প্রথম ধাপটা যদি আমরা সুচারুভাবে শেষ করতে পারি, অর্থাৎ ব্যবসায়ীদের যদি আমরা ট্যাক্স নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে পরবর্তী কাজ যেটা অর্থাৎ সঠিকভাবে ভ্যাট আদায়ের কাজটাও আমার সুচারুভাবে শেষ করতে পারবো। ওকে, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজস্ব আদায়ে ভ্যাটের গুরুত্ব কতখানি, অরুণ কুমার বিশ্বাস? আমি যদি এক কথায় বলি, আপনারা জানেন যে আমাদের 3টি সোর্স রয়েছে: আমদানি শুল্ক, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, আরেকটি হলো ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স। এই তিনে মিলে আমাদের মোটামুটি ন্যাশনাল এক্সচেকার। এর মধ্যে ভ্যাটের গুরুত্ব সবচেয়ে বেশি দুটো কারণে। এক হলো এটি সংখ্যার ভিত্তিতেও বেশি, 38% মোরলেস এরকম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা বলে থাকি ভিএটি হলো সবচেয়ে নির্ভরযোগ্য ট্যাক্স। কিরকম? ধরেন যদি এমন হয় যে কোনো কারণে ইম্পোর্ট কমে গেল, আমদানি কমে গেল, বিভিন্ন কারণে হতে পারে না, কম বেশি, বর্তমানে আমরা কিছুটা এই জিনিসটা ফিল করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমদানি শুল্ক কমে যাবে। কিন্তু যারা আমরা দেশের জনগণ, অর্থাৎ এটাকে ভোক্তা কর বলা হয়, মানে আপনি আমি আমরা যারাই আছি, দেশের যে কোনো বিপর্যয় ঘটুক না ঘটুক, আমরা কিন্তু নিয়মিত যে জিনিসগুলো ভোগ করে থাকি সেগুলো কিন্তু করব। তেল কিনবো, সাবান কিনবো, এভরিথিং, হ্যাঁ, খাদ্যপণ্য কিনবো, এগুলোর উপরে যে বিষয়টি আমরা আদায় করছি সেটা হলো ভিএটি। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ভোক্তা কর বা ভিএটি এটি কিন্তু কোনো অবস্থাতেই আমাদেরকে আশাহত করবে না। অর্থাৎ যতদিন আমরা আছি, পাবলিক আমরা যারা আছি, যারা ভোগ করি, ভোক্তা থাকলেই কিন্তু ভোক্তা কর অর্থাৎ ভিএটি আমরা পাবো। সো এই 38% এটি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কারণে গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে আমাদের এই গ্লোবালাইজড ভিলেজ, সারা বিশ্ব এখন যে বিশ্বজনীনতা পেয়েছে, এতে বিভিন্ন দেশ মিলে একটা সিদ্ধান্ত নিতেই পারে যে আমরা কথার কথা 5% হারে আমরা আমদানি শুল্ক নিচ্ছি, এটাকে আমরা 2% করে দিব, বা কোনো কোনো পণ্যের গুরুত্ব বিবেচনাটা 0% করে দেবো, তাহলে কিন্তু আমাদের আমদানি শুল্কটা হ্রাস পাবে। তো সেই জায়গাটাকে রিপ্লেস করবে কে? ভিএটি। এটা সরকারের এক ধরনের কন্ট্রোল মেকানিজম। অনেক সময় আছে কোনো কোনো পণ্য আমদানি হয়, সেই আমদানিকৃত পণ্য যাতে কম আমদানি করা যায়, কারণ কিছু কিছু পণ্য আবার বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে মানে তৈরি হয়, প্রস্তুত হয়, সেই লোকাল শিল্পকে যদি আমরা সুরক্ষা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আছে আমদানির উপরে ট্যাক্স বসিয়ে আমাদের এখানে সুরক্ষা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কন্ট্রোল মেকানিজমের ক্ষেত্রেও ভিএটি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, চলতি অর্থ বছর ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,84,630 কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রায় সেটা বাড়িয়ে 2,04,980 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আপনার কি মনে হচ্ছে যে বর্তমান যে বাস্তবতা, এতে এই লক্ষ্য অর্জন সম্ভব? প্রশ্নটি জটিল, উত্তর দেওয়া ততোধিক জটিল। আপনি আপনার প্রশ্নের মধ্যে উত্তর কিছুটা আপনি দিয়েওছেন যে চলমান পরিস্থিতিতে আসলে এটা উচ্চাভিলাষী কিনা। তো আমি একজন ট্যাক্স কালেক্টর হিসেবে আমি যে কোনো লক্ষ্যমাত্রাকে আমি অভিবাদন জানাই, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিব। কারণ আপনি জানেন আমার স্বপ্ন, মানুষ তার স্বপ্নের সমান বড়। আমার স্বপ্ন যদি দূরাগত হয়, একটু উপরে হয়, তাহলে হয়তো আমাদের আদায় প্রক্রিয়া এক ধরনের প্রেশার থাকবে, ঠিকই আছে। এই প্রেশারটা আমাদের কাজের সঙ্গে অনেক সম্পৃক্তি রাখবে, সম্পৃক্ততা বাড়িয়ে দিবে, এবং হয়তো আমি জানি না লক্ষ্যমাত্রা কতটা অ্যাচিভ করতে পারবো, বাট আমাদের ম্যারাথন দৌড়টায় আমরা অনেকটা এগিয়ে থাকবো। আর সময়ের বৈরিতা, প্রতিকূলতা এগুলো থাকবেই, এগুলো সবসময় থাকে। আমার প্রায় 22 ইয়ার্স জব, আমরা দেখলাম বিভিন্ন রোদ, বৃষ্টি, জল এর মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। আপনি জানেন এই কাজটি কিন্তু মোটেও অনায়াসলভ্য নয়। আমি আগেই বলেছি যে অন্যের পকেটের টাকা সহজে কিন্তু কেউ হাতছাড়া করতে চায় না। সো লক্ষ্যমাত্রা আছে, থাকবে। এখন লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হয়েছে। আমরা আমাদের যারা কর্মবীর রয়েছেন, রাজস্ব সৈনিক, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে আমরা যাতে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আরেকটু দমের সঙ্গে যাতে আমরা কাজটি করতে পারি। এত বড় একটা লক্ষ্যমাত্রা, এটা কি সাধারণ মানুষের উপরে একটা চাপ প্রয়োগ না? কারণ আমরা তো জানি যে ভ্যাট তো আসলে সাধারণ মানুষই দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের মন্তব্য? আপনার প্রশ্ন একজন ভোক্তা হিসেবে সঠিক, বাট একটা বিষয় আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। ট্যাক্স গ্যাপ আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর, বিশেষভাবে বাংলাদেশে। যার দেওয়ার কথা 100 টাকা, তিনি হয়তো দিচ্ছেন 60%, 60 টাকা। অর্থাৎ এই 40 টাকা গ্যাপ কিন্তু আছে। এটা বলতে পারেন যেটা একটু আনসাইন্টিফিক্যালি বললাম, আনটেকনিক্যালি বললাম, কিন্তু এই ট্যাক্স গ্যাপ রয়েছে। চাপ তৈরি হবে অবশ্যই, এবং চাপের মধ্যে টিকে থাকা, এটাকে বলে রেজিলিয়েন্স, সেই জিনিসটি আমরা দেখতে চাই। তা না হলে দেশ এগোবে কি করে? ইলেকশন কেন্দ্রিক একটা সময় আমরা পার করছি এখন। সো এই সময়টাতে আদায়ের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আদায়ে এটা কোনো প্রভাব ফেলছে কিনা, এটা যদি একটু বলতেন। না স্যার, যেমনটা বলেছেন যে ভিএটি হচ্ছে আসলে কনজাম্পশন ট্যাক্স। সো জনগণের যে কোনো জিনিসের ভোগ করা যেটা, সেইটা যতক্ষণ চালু থাকবে
সেক্ষেত্রে আমার ভ্যাট অনায়াসে এটা আদায় হবে। সো এটা যে কোনো পরিবেশ, যে কোনো প্রতিকূল পরিবেশের কারণে হয়তো এটা ক্ষতি হতে পারে বা এটা ব্যাহত হতে পারে, বাট ইলেকশনের সময় যেহেতু কিছু কিছু ক্ষেত্রে বরং মানুষের অ্যাক্টিভিটি কিছু বাড়বেও আর কি। সো আমরা আশাবাদী যে এর কারণে আমাদের ভ্যাট আদায়ের প্রক্রিয়া যেটা সেটা কোনো মতেই ব্যাহত হবে না, এটা যথারীতি আদায় এবং মজার ব্যাপার, আমি তার সঙ্গে একটু সাপ্লিমেন্ট করি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি দেখেন দুটো সুবিধাও আমরা পাচ্ছি বর্তমান সময়। আপনারা জানেন একটা পলিটিক্যাল গাইডেন্স বা পলিটিক্যাল প্রেশার কিন্তু থাকে যখন কোনো সরকার থাকেন ওরকম, যে তারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু হস্তক্ষেপ করতে চান, যে এখানে যাও না বা এইখানে প্রেশার আছে, তুমি এখানে কম ট্যাক্স আদায় করার চেষ্টা করো। এক ধরনের প্রেশার কিন্তু থেকেও থাকে অনেক সময়। তো সেটা কিন্তু এখন এই মুহূর্তে নাই। কেউ কিন্তু বলছে না যে আমি অমুক, নিজের পরিচয় দিয়ে যে আমি এখন ট্যাক্স দিব না। এই যে একটা শরীরী ভাষা, সেই মাসেল পাওয়ারটা কিন্তু আমরা এই মুহূর্তে অনেক ক্ষেত্রে পাই না। সুতরাং এটা আমাদের জন্য একটা অপরচুনিটি। সো এই অপরচুনিটি কস্ট বলবো না, অপরচুনিটির যে ফ্যাসিলিটি, এটাকে আমরা অবশ্যই আলিঙ্গন করছি। আরেকটি বিষয়, নির্বাচন কেন্দ্রিক কিছু সুযোগ রয়েছে। আমি রংপুর থেকে এসেছি, রংপুরে কিন্তু প্রচুর বিড়ি সিগারেটের রমরমা একটা ব্যাপার। আমরা জানি, আপনিও জানেন, যে নির্বাচন কেন্দ্রিক কিন্তু একটা বাজার গড়ে ওঠে, সেটি হলো আবার শীত মৌসুম। তো শীত মৌসুমে নির্বাচন হচ্ছে মানে আমরা তামাকজাত যে পণ্য, সেখান থেকে আমি মনে করি কাম্য রেভিনিউ বা একটু অতিরিক্ত রেভিনিউ আমরা পাবো। এটা একটা সুখের খবর। জনাব রুহুল আমিন, বর্তমানে ভ্যাট বা মূল্য সংযোজন কর ব্যবস্থা যেটা চলছে সেটা কোন আইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে? বর্তমানে আমরা যে আইনের অধীনে কাজ করছি সেটা হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012, এবং এই আইনের আলোকে প্রস্তুতকৃত যে বিধিমালা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এর অধীনে। এই তো মাত্র একদিন আগে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেছিলেন যে জটিল ভ্যাট আইনের কারণে আমাদের আদায় কম হচ্ছে। এই জটিলতাগুলো আসলে কোথায়? ভ্যাট আইনের জটিলতা হচ্ছে যে ভ্যাট আইনের কিছু কিছু বিষয় সকল সেক্টরের জন্য হয়তো প্রযোজ্য নয়। যখন নির্দিষ্ট একটা সেক্টরের জন্য যেটুকু প্রযোজ্য সেইটুকু যদি করা হয়, তারপরে এখানে আরেকটা যেটা জটিলতার যে বিষয়টা আর কি সবার সামনে তোলা হয় বা ব্যবসায়ীরা আমাদের সামনে নিয়ে আসেন, সেটি হচ্ছে তার জন্য কমপ্লায়েন্সের জটিলতা। অর্থাৎ একেবারে খুচরো বা প্রান্তিক পর্যায়ের একজন ব্যবসায়ী, তার হয়তো কি বলবো, তার উপকরণ কর রেয়াত নেওয়ার যেখানে হয়তো খুব একটা ইস্যু নেই, তার নানান রকম রেজিস্টার মেনটেনেন্স করার তার খুব একটা প্রয়োজন নেই, তারপরে তাকে মূসক 9.1 যেটা অর্থাৎ রিটার্ন ফর্ম, সেখানে অনেকগুলো ঘর আছে, তার জন্য প্রযোজ্য হয়তো যেটুকু সেটুকু পূরণ করলে উনি পারেন। তো এইটা বড় একটা যখন ছক বা বড় একটা রিটার্ন উনি দেখেন, তখন মনে করেন যে উনি বিভ্রান্ত হন যে না, আমার জন্য মনে হয় এই কমপ্লায়েন্সটা খুব কঠিন একটা কাজ, আমার জন্য একজন কস্ট অ্যাকাউন্ট্যান্ট, একজন নর্মাল অ্যাকাউন্ট্যান্ট একজন রাখতে হবে, বা আমার হয়তো একটা কম্পিউটার রাখতে হবে এসব হিসেব কিতাব রাখার জন্য। সেই ক্ষেত্রে তার জন্য একটু সহজ আমরা করতে চাই বা করার একটা পরিকল্পনা আছে। মাননীয় চেয়ারম্যান স্যার যেটা বলেছেন যে এনবিআর এর উদ্যোগে, নিজস্ব উদ্যোগে কিছু সফটওয়্যার আমরা তৈরি করি যেটা খুব সিম্পল সফটওয়্যার হবে, এবং সেগুলো আমরা ইভেন মোবাইল সেটে ব্যবহার করার উপযোগী আর কি। যেখানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়তো তার টোটাল ক্রয়ের একটা হিসাব, তার টোটাল বিক্রয়ের হিসাব, এবং মাসে জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে ওনার টোটাল ক্রয় বিক্রয়ের ভিত্তিতে একটা রিটার্ন তিনি প্রস্তুত করতে পারবেন। তো এই ধরনের একটু আমাদের আইনের সরলীকরণ করা বা আমার কমপ্লায়েন্সের অংশটা একটু সহজীকরণের উদ্যোগটা আমরা এনবিআর নিতে চাই। আপনি যদি এটার সাথে একটু সাপ্লিমেন্ট করেন, কারণ আপনারা তো এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করছেন, তো এই আইনের জটিলতাগুলো আপনি কিভাবে ফেস করছেন? যে আইনটির কথা বলা হলো, যে আপনার মূল্য সংযোজন কর আইন সম্পূরক শুল্ক আইন 2012, এটি 19-এর দিকে আমরা চালু করতে পেরেছি। সময় লেগেছে, দীর্ঘ সময় লেগেছে। এই যাচাই বাছাই দেখাশোনা বোঝাই যাচ্ছে যে এটা একটু জটিলতা। মূলত ব্যাপারটা এরকম যে আমি আপনাকে একটু সহজ করে বোঝাই। আপনি একটা মাছের চাষ করতে চান, ধরুন চিংড়ি মাছ। এই মাছ কি খায়, কোন পানিতে বেড়ে ওঠে, পুকুরের অ্যাম্বিয়েন্স কেমন হতে হয়, এই বিষয়টা কিন্তু যিনি এই মাছ চাষ করবেন তাকে এই বিষয়ে সম্যক ধারণা আগে থেকেই রাখা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে ঘটনা ঘটে ঠিক উল্টো। তারা হয়তো কিছু টাকা পয়সা কোনোভাবে সংগ্রহ করলো, হুট করে একটা ব্যবসা শুরু করলেন। উনি নিজে না সেই ব্যবসা সম্পর্কে জানেন, না জানেন সেটা কিভাবে হিসাব রাখতে হবে। এবং সবচেয়ে বড় দুর্বলতা আমি দেখেছি যে আমি যতই সরলীকরণ করি, যতক্ষণ না পর্যন্ত আপনি ওইটাকে নিজের মনে করবেন, অর্থাৎ ম্যান বিহাইন্ড দ্য মেশিন। মেশিন আমাদের অনেক ধরনের সুযোগ করে দিয়েছে, এটা ঠিক। এখন আপনি যদি সেই মেশিনটি সঠিক মতো অপারেট করতে না চান, বিষয় সিম্পল। একজন মানুষ যখন আমরা ভিসার আবেদন করি, তাতে যে জটিলতা, ওই ভিসা ফর্ম পূরণ করা, তার চেয়ে আমাদের যে কোনো ফর্ম পূরণ করা অনেক সহজ। কিন্তু সেই মনোবৃত্তি দরকার, একটা সাইকোলজিক্যাল পজিটিভিজম, এটা আমাদের খুবই দরকার।
আরেকটি বিষয় এখানে আমি বলতে চাই, আপনি কোটি টাকার বিজনেস করবেন, সেখানে একজন ভ্যাট বিষয়ে অভিজ্ঞ একজন লোক রাখবেন না, এটা হতেই পারে না। আমি এমনও দেখেছি, আমার অভিজ্ঞতা, চাকরি অভিজ্ঞতা অনেকেই দেখেছি যে ভদ্রলোক অনেক জানেন, খুব সুন্দর সুটেড বুটেড এভরিথিং, কিন্তু উনি যাকে ভ্যাটের হিসাব রাখার দায়িত্ব দিয়েছেন তাকে মাসে বেতন দেন 8 থেকে 10,000 টাকা। আপনি 10,000 টাকার যিনি বেতন নিচ্ছেন তার থেকে আপনি এই সেবাটা পাবেনই না। আমার বক্তব্য এই যে আইনে জটিলতা আছে, কিছু ধরেন রিফান্ড মেকানিজমে কিছু প্রবলেম আছে, রিবেট ব্যাপারটা একটু জটিল, কিন্তু যিনি এ বিষয়ে পারঙ্গম, জানেন, এরকম একজন লোককে যদি আপনি নিয়োজিত করেন, তার কাছে এটা মোটেও কঠিন কিছু না। ইটস নাথিং লাইক রকেট সায়েন্স। আমাদের প্রথমত ইচ্ছার অভাব, আর একটি হলো যে আমাদের অফিসে এলেই অনেকে মনে করে যে আমরা তাদের বিষয়টাকে জটিল করে তুলছি। আমি গতকালকে আমাদের ভিএটি দিবস উদযাপন করলাম রংপুরে, আমি একটা কথাই বলেছি যে আমরা প্রতিপক্ষ নই। আপনি টেবিলের ওপাশে বসছেন তার মানে এই না যে আপনি আমার প্রতিপক্ষ, আপনি আমার অতিথিও হতে পারেন। এটা আমি শুধু বলার জন্য বলছি তা না, এই বিষয়টা কিন্তু আমাদের দুজনের মধ্যে সেই র্যাপো অথবা সেই ইন্টারফেসটা তৈরি করতে হবে। মেশিন যত না জটিল করছে তার চেয়ে আমাদের মনস্তাত্ত্বিক জটিলতা বেশি, এটা আমার পয়েন্ট। আচ্ছা, আধুনিক ভ্যাট ব্যবস্থায় আমরা ডিজিটাল ট্যাক্স গভর্নেন্সের কথা শুনে থাকি, এই বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে? ওই একই কথা, ডিজিটালাইজেশন অফ ভিএটি সিস্টেম। 1991 সালে ভ্যাট ব্যবস্থা চালু হয়, তখন অলমোস্ট অল থিং পেপার বেসড ছিল। আমাদের স্বপ্ন আমরা পেপারলেস করব। কতগুলো সেবার কথা আমি বলতেই পারি, যেমন ধরেন রিটার্ন, মাসে একবার রিটার্ন দিতে হয়। এটার জন্য এখন ব্যাপারটা এমন হয়েছে আপনাকে অফিস তো যেতে হবেই না। ইভেন আপনি বাংলাদেশে বিজনেস করছেন, রাইট নাও ইউ আর ইন কানাডা অর সাম আদার কান্ট্রি, আপনি সেখানে বসে আপনার ল্যাপটপের মাধ্যমে কিন্তু রিটার্নটা, ওই যেটা আমাদের সহকর্মী বললেন, একটা মাউস ক্লিক দিয়ে আপনি করতে পারছেন। সেই সঙ্গে যুক্ত আছে আপনি পেমেন্ট দিবেন, এখন ই পেমেন্ট আছে, আপনি বিকাশ থেকে শুরু করে ব্যাংকিং চ্যানেল পেমেন্টটা দিতে পারছেন। আপনার কিন্তু আরেকটা জিনিস আমাদের সুবিধা হয়েছে, আগে দেখা যেত কোনো কোনো চালান ফেক বেরোতো, এটা কোনো না কোনোভাবে এটা ফেক হয়েছে, সরকার কিন্তু রেভিনিউ হারাতো। এখন সেই ফেক বা জাল জালিয়াতির সুযোগ নেই, আপনি তো দিচ্ছেন অনলাইনে, আপনার ক্যাশ কিন্তু সরাসরি সরকারি এক্সচেকারে ঢুকে যাচ্ছে। তারপরে রিফান্ড একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যারা বিশেষভাবে রপ্তানি করে, রপ্তানি তো আপনি জানেন জিরো রেট, কিন্তু তারা যখন কাঁচামাল আমদানি করে সেগুলোর উপরে কিন্তু তারা ইনপুট ট্যাক্স দিয়ে আসে। যখনই রপ্তানি কার্য সম্পন্ন হবে উনি কিন্তু সেটা রিফান্ড ক্লেম করবেন। আগে অনেক ঝামেলা হতো, ভেরি রিসেন্টলি কিন্তু আমরা এই রিফান্ড পদ্ধতিকেও আমরা ইলেকট্রনিক করে ফেলেছি। অর্থাৎ উনি আবেদন করবেন এবং একটা ডেজিগনেটেড ব্যাংক থাকবে, আমরা দেখে সেকে রিভিউ করে যখন দেখবো যে এটা সঠিক, ওনার ওই ইনপুট ট্যাক্সটাকে জমা দিয়েছিলেন সেটা নিশ্চিত হলে পরে সরাসরি ওনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ এখানে কারো মুখ দেখা, স্বচ্ছতাটা এখানে অনেক বেশি, ডেফিনেটলি এখানে আপনি যখন হিউম্যান ইন্টারাকশন থাকবে না, যখন আপনি অফিসে যাবেন না, হয়রানি শব্দটা তখন তিরোহিত হবে, অবসান ঘটবে বলে আমি মনে করি। এরকম আরো অনেকগুলো পয়েন্ট আছে। আমরা ই ইনভয়েসের কথাও ভাবছি, আপনি কোথাও খেতে গেলেন, সেই ইনভয়েসটাও সরাসরি আপনাকে ইলেকট্রনিক্যালি দেওয়া হবে এবং সেটা এনবিআর কে নক করবে, এনবিআর জানবেন যা এই প্রতিষ্ঠান এতটুকু সেল করলো। সো আমার তো মনে হয় যে তখন আমাদের কষ্ট করে এই রেভিনিউর হিসাবও রাখতে হবে না, এটা অটো জেনারেটেড হয়ে যাবে। ভ্যাটের ক্ষেত্রে একজন ভোক্তার দায়িত্বটাকে, সেটা যদি একটু বলেন রুহুল আমিন। হ্যাঁ, ভ্যাট ব্যবস্থায় আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তি, সেটা হচ্ছে ভ্যাট অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমরা যারা আছি এনবিআর এ কর্মরত, এখানে আছেন ব্যবসায়ী অর্থাৎ যিনি আমার ট্রাস্টি যিনি, আর তৃতীয় ব্যক্তিটা হচ্ছে কনজিউমার অর্থাৎ যিনি ভোক্তা, অর্থাৎ প্রকৃত অর্থে যিনি ভ্যাটটা দিচ্ছেন সেই ব্যক্তি। এইখানে ভোক্তার ভূমিকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেইখানে এই জন্য বলি যে উনি যেই পণ্য বা সেবাটা নিচ্ছেন তার বিপরীতে ওনাকে অবশ্যই একটা সঠিক চালান অবশ্যই বুঝে নিতে হবে। কিন্তু এই চালানটা তো অনেকেই সরবরাহ করে না, সেক্ষেত্রে করণীয় কি হবে একজন ভোক্তার ক্ষেত্রে? না, ভোক্তার ক্ষেত্রে অবশ্যই উনি যে পণ্যটা বা যে সেবাটা নিচ্ছেন সেটা যদি ভ্যাট যোগ্য হয় তাহলে অবশ্যই তাকে ভ্যাট চালানটা বুঝে নিতে হবে, এবং কোনো কারণে কোনো দোকানদার যদি ভ্যাট চালান ইস্যু না করতে চাই তাহলে সংশ্লিষ্ট যে সার্কেল আছে বা ভ্যাট অফিস আছে সেখানে তিনি যোগাযোগ করতে পারেন। আর ভবিষ্যতে আমরা যেটা একটু আগে আমি বলেছি যে আমাদের মোবাইল অ্যাপস ভিত্তিক যে আমরা সিস্টেম করতে চাই, পিকেআই আর কি, পাবলিক কি ইনস্টলেশন, সেই জায়গাটাই উনি কিন্তু একটা অভিযোগ জানানোর একটা অপশানও তার থাকবে কিন্তু ভবিষ্যতে, অর্থাৎ উনি জায়গাতে দাঁড়িয়ে ওনার সেই অভিযোগটা উনি দাখিল করতে পারবেন। আমরা আশাবাদী যে এই ব্যবস্থাটা হলে এই যে মাঝখানে যেটা হচ্ছে যে উনি সঠিক চালান ইস্যু করছেন কিনা সেটা, এই সমস্যাটা আর থাকবে না। আর আরেকটা কথা যে এই চালানটার সত্যতা যাচাইয়ের জন্য আমরা সামনের দিনে এরকম একটা আমাদের পরিকল্পনা আছে জাতীয় রাজস্ব বোর্ডের, যে সেইখানে আমরা একটা কিউআর কোড বা এআর কোড, অগমেন্টেড কিউআর কোড যেটাকে বলি আর কি, সেই কিউআর কোড যখন ব্যবহার করব তখন এই চালানটা কিন্তু একদম সঠিক চালান কিনা আমরা দেন অ্যান্ড দেয়ার, ইভেন আপনার মোবাইল দিয়ে আমি বারকোড স্ক্যানার যেমনটা আমরা করি সেই স্ক্যান করলেই সেই চালানের সত্যতা কিন্তু বোঝা যাবে। তো কোনো কারণে কোনো একজন
কনজিউমার হয়তো উনি বুঝলেন যে এটা এই চালানটা আমার সঠিক চালান কিনা, বা এই চালানের অ্যাকচুয়ালি তার মাসের রিটার্নে এটা রিফ্লেক্টেড হবে কিনা, বা আমার এই যে পণ্য ক্রয়ের সাথে সাথে আমি যে ভ্যাটের টাকাটা দিলাম সেটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা হচ্ছে কিনা, এইটা নিশ্চিত করার জন্য তিনি সেই চালানের চালান যেটা হবে সেই চালানের সত্যতা যাচাই করাটা সেটা তিনি তাৎক্ষণিকভাবে পান। না, রুহুল আমিন যেটি বললেন এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেটা জানিয়ে রাখি। আপনি হয়তো কোশ্চেনটা করেও বসবেন। রুহুল আমিন যেটা বলেছে সবগুলো হলো এক ধরনের মানে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো সব হয় এখনো আছে, কিন্তু যেটা আমাদের এখানে মিসিং সেটি হলো এই আপনি আমি কি করি। মানে যদি আমি আমজনতার কথা বলি, তারা কোথাও ধরেন মিষ্টি কিনতে গিয়েছেন, পাশাপাশি দুটো দোকান, একটি দোকানে আপনার ভ্যাটেবল পণ্য বিক্রি করছে, আর একটিতে বলছে যে আপনার ভ্যাট দিতে হবে না, আপনি কি করবেন? আমাদের দেশের মানুষের ওইটুক চেতনা, সুচেতনা, সুনাগরিকত্ব এবং দেশপ্রেম থাকতে হবে। আমি বিভিন্ন দেশে গিয়ে দেখেছি, বিশেষ করে চায়না বা কোরিয়া, সাউথ কোরিয়া, এরকম জাপান টাপান, সেখানে আপনি যদি এই প্রস্তাব দেন যে ভাই আমি একটু কম টাকা দিতে চাই, আপনি আমার ভ্যাটটা নিয়েন না, বা ভ্যাট ছাড়া দিলেই আমাকে চলবে, চালান চাই না, আপনাকে কিন্তু তারা দেশদ্রোহী বলে বের করে দেবে। কিন্তু আমাদের দেশের চিত্র কিন্তু ঠিক উল্টো। দুটো পাশাপাশি দোকান থাকলে যেখানে কম মূল্যে পাওয়া যায়, তখন সেই ক্রেতা কখনো ভেবেও দেখে না যে আমার ট্যাক্স নিল কি নিল না। সুতরাং যতক্ষণ না পর্যন্ত ক্রেতা বিক্রেতা নিজে দুপক্ষই চাইবে যে দেশের জন্য আমি কিছু করব, বা চেতনাটা যতক্ষণ পর্যন্ত না তৈরি হবে, এই মেশিন এগুলো কোনো কাজে আসবে না। এগুলো আমি হ্যাঁ, সেক্ষেত্রে আমি একজন ভোক্তা হিসেবে তো এই প্রশ্ন করতেই পারি যে আমি কেন ভ্যাট দিব, সেটা সুফল আমি কতটা পাচ্ছি। না, ভ্যাট আপনাকে দিতে হবে এই জন্য, এটা মোটা দাগে একটা কথা বলতে পারি, আপনার সোশ্যাল সেফটি নেট। আপনি যে ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা গ্রহণ করছেন, বাইরে যেই রোগের চিকিৎসার জন্য আপনাকে 1 লাখ টাকা গুনতে হয়, আমার জানা বোধহয় ঢাকা মেডিকেলে সেটা আপনি 20-25 হাজার টাকায় পাচ্ছেন। কেন পাচ্ছেন? কিন্তু সেখানে সিট পাওয়া যায় না। না, পাওয়া যায় না, কিন্তু অনেকে যায় বলেই কিন্তু আপনার কথার মধ্যে কিন্তু উত্তর দিলেন, অনেকে সেখানে গিয়ে ভিড় করেছে, সুযোগ নিচ্ছে, এবং সেখানে স্বল্প মূল্যে আপনি চিকিৎসা এবং পাচ্ছেন। সেখানে অনেক অনিয়মের কথাও আমরা জানি। না, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আমরা নিয়মকে কতটুকু শ্রদ্ধা করবো। কিন্তু আমার বক্তব্য হলো যে ভ্যাট এই জন্য দিবেন যে আপনি অনেক পণ্য পাচ্ছেন সাবসিডাইজড প্রাইসে, আপনি অনেক সেবা পাচ্ছেন, চিকিৎসার সেবা, শিক্ষার সেবা, এমনকি সোশ্যাল সেফটি নেট, বার্ধক্য বৃদ্ধদের জন্য যে ভাতা, আপনি যে রাস্তায় চলাচল করছেন, রাস্তাটা তো প্রতি বছরই কিন্তু এটাকে বিনির্মাণ করতে হয়, রেকটিফিকেশনের দরকার পড়ে। তো এই টাকা সরকার কোথায় পাবে? সরকার তো কোনো ব্যক্তি না, সরকারের তো কোনো ব্যবসা নাই। আপনি আমি যে ট্যাক্স দিচ্ছি নাগরিক হিসেবে নাগরিক সুবিধা পাওয়ার জন্য, কিন্তু প্রবলেম হলো এটা, আমরা নাগরিক হিসেবে সুবিধা নিতে পারঙ্গম, আগ্রহী, কিন্তু নাগরিক দায়িত্ব পালন করতে চাই না। না, সেখানে আরেকটা বিষয় বলছি যে আপনি তো বলছিলেন যে উন্নয়ন কাজের জন্য এই ভ্যাটটা প্রয়োজন, কিন্তু গত দিনে আমাদের অর্থ উপদেষ্টা একটা অভিযোগ করেছেন যে ভ্যাট যেটা আদায় হচ্ছে সেটা পুরোটা সরকারি কোষাগারে জমা হচ্ছে না। এখানে কেন জমা হচ্ছে না? এই জায়গাটায় কোথায়, গ্যাপটা কোথায়? সেটি কিন্তু আমরা এই আশঙ্কা কিন্তু ব্যক্ত করি। ধরেন সুপার শপে কিন্তু আমাদের প্রত্যেকের থেকে অটো ভিটি কিন্তু কেটে নিচ্ছে। দে আর সাপোজ টু প্রোভাইড দিস ভ্যাট টু দ্য গভর্নমেন্ট এক্সচেকার, কিন্তু এখন যদি অসৎ ব্যবসায়ী হয়, অসৎ লোকের কিন্তু অনেক ছলচাতুরি করবে। অসৎ ব্যবসায়ী হলে সে ওখান থেকে হয়তো দেখা গেল, আমি এমনও দেখেছি যখন আমাদের ইএফডি মেশিন প্রথম চালু হয়, ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস, তখন আমি ডেপুটি কমিশনার ছিলাম, আমি একটা দোকানে গিয়ে দেখলাম তারা এমনভাবে ওই মেশিনটাকে ফিট করেছে যে এভরি আদার 3টা যদি বিক্রি হয় তার মধ্যে একটা জমা হবে সরকারের খাতে, একটা হবে না। তো আমি তো বলেছি ম্যান বিহাইন্ড দ্য মেশিন, কিছু গ্যাপ আমাদের রয়েছে, ট্যাক্স গ্যাপের কথা বলেছিলাম, প্রক্রিয়াগত কিছু ঝামেলার কথা বলছি। অর্থাৎ আপনি যখন ট্যাক্স দিতে চাইবেন না, তখন আপনি যন্ত্রকেও তার জন্য ব্যবহার করতে পারেন। সো আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। স্যারের সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ভোক্তাদের মধ্যে একটু স্যার যেটা বলেছেন যে নেগেটিভ মেন্টালিটি, অর্থাৎ যেখানে যদি উনি জানেন যে না এখানে ভ্যাট আছে, ভ্যাট সহ 100 টাকার জিনিস আমার 115 টাকা হবে, বা 5% ভ্যাট যদি হয় 100 টাকার জিনিস আমার 105 টাকায় কিনতে হবে, তখন সেটা কিন্তু তিনি একটু কি বলবো অনাগ্রহী হন। তা আমাদের এখানে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এরকম একটা কিন্তু নির্দেশনা দেয়াই আছে যে পণ্য বা সেবার যে মূল্য তার মধ্যে কিন্তু ভ্যাটটা অন্তর্ভুক্ত। অর্থাৎ ওখানে যখন একটা ক্রেতা যাবেন বা একজন সেবা গ্রহীতা ওখানে যখন যাবেন, তখন উনি যে পেমেন্টটা দিবেন সেই পেমেন্টের মধ্যে আসলে ভ্যাট ইনক্লুসিভ প্রাইস, অর্থাৎ সেখানে যে ভ্যাট আছে কি নাই এটা তাকে জানানোর দরকার নেই। টোটাল মূল্য কত? 100 টাকা। এই 100 টাকার মধ্যে আমার ভ্যাটটাও আছে, অর্থাৎ 100 টাকার মধ্যে 13 টাকা 4 পয়সা ভ্যাট, এবং বাকিটা হচ্ছে সেই চালান যাতে নেয়। হ্যাঁ, চালান নেয়াকে এই স্পৃহাটাকে বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু এমনও ব্যবস্থা করেছিল, লটারি সিস্টেম, যে আপনি চালান নিবেন, ক্রয় করবেন, এবং ওই সারা মাসের শেষে একটা লটারি সিস্টেম হবে, আপনি সেখানে লাখ টাকা পুরস্কার জিতবেন। বাট আমি নট শিওর যে সেটা কতটা পপুলার হয়েছে। কয়েকবার এটা হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে মানুষ নগদ নারায়ণে বিশ্বাস করে। আচ্ছা, ভ্যাটের রেটটা নিয়ে একটু কথা বলছে। আমাদের তো এমনিতে সার্বিকভাবে আমাদের ভ্যাটের যে রেটটা আছে এখন, ভ্যাটের হার 15%। সো এই 15% কি আপনাদের কাছে বেশি মনে হয় কিনা?
বেশি তো নয়, বরং এটা হলো অপটিমাম, এটাই সঠিক, এটাই হওয়া উচিত। বরং 7টি সেক্টর রয়েছে যেখানে ট্রাঙ্কেটেড বেস রয়েছে, এর আগে ট্যারিফ ছিল। তো এটা কেন করা হয় যে আসলে ভুলে গেলে চলবে না বাস্তবতার কথা। বাংলাদেশে কোনো বিজনেসম্যানদের বা কোনো সেক্টরে একটু হেল্প দরকার হয়, তারা হয়তো শৈশব থেকে উত্তরণের পথে হাঁটছে, সেক্ষেত্রে সার্বিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন বিষয়াদি বিবেচনায় নিয়ে হয়তো কোনো ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়। কিন্তু 15% কেন, এর চেয়ে বেশি রেট অফ ভিএটিও কিন্তু কোনো দেশে রয়েছে। তো সেটা কথা না, কথা হলো আমি মনে করি যে 15% রেটটা কখনোই বেশি হতো না। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ভ্যাট কিন্তু দিন শেষে আপনি আমি দিচ্ছি, এটা পরোক্ষ কর। এটা কিন্তু দ্য বিজনেস পিপল দে আর ওয়ার্কিং অনলি অ্যাজ এ কালেক্টর, কারণ তারা কিন্তু তার নিজের পকেট থেকে ভ্যাট দিচ্ছে না, বরং তারা আমাদের ভোক্তাদের থেকে ভ্যাটটা কালেক্ট করে যদি সরকারকে না দেয় তাহলে তার মুনাফা বাড়তে পারে, কিন্তু এটা সৎ মুনাফা নয়। উনি নিলেন আমাদের থেকে কিন্তু দিলেন না, এটা সিম্পলি তন্ত্রকতা করলেন। তো আমি মনে করি যে 15% এটা কাম্য। কিন্তু এখন আমরা যেটা চাই যে এটার ট্যাক্স গ্যাপটা যেন কমে আসে, আমরা যেন সবাই মিলে ভ্যাটটা দিতে চাই। আপনি দেখেন যারা ধরেন ভালো রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, সেখানে কিন্তু সার্ভিস শুধুমাত্র ভিএটি না, তারা কিন্তু সার্ভিস চার্জও দিচ্ছেন। এবং কোনো রেস্তোরাঁ আমরা শুনেছি এরকম যে 5 টাকার জিনিস 10 টাকাও সুন্দর বিক্রি করে, ভোক্তা অধিকার আইন সেখানে প্রয়োগ হয়। আমি মনে করি কি সামথিং ইজ নট ওয়ার্কিং সব জায়গায়। তো রেট নিয়ে দ্বিমত থাকতেই পারে, আগে আরো কম ছিল, এখন আমরা বুঝতে পেরেছি যে কমিয়ে কোনো লাভ হয় না। এমনও দেখা গেছে, আমার জীবদ্দশায় দেখেছি যে যারা রেস্তোরাঁ মালিক তারা বলেছে যে 15% আর 9% করে দেন, আমাদের সেল বেড়ে যাবে। কিন্তু তা কিছুই হয় না আদতে। যখন আমরা 9% করেছিলাম সেই সময়, তখন সেল আর যেহেতু বাড়ায় নাই, তারা বলেছেন আগের মতোই বিক্রি হয়, আমরা কিন্তু ফাঁক দিয়ে আমরা 6% কিন্তু আমরা রেভিনিউ হারিয়ে ফেললাম, 15 থেকে যদি 9 নামানো হলো। সো এটাও আমাদের একটা ট্যাক্স কালচার, আমরা ওই অর্থে দেশাত্মবোধে উদ্দীপ্ত নই। আমি বারবার এই কথাটাই বলবো, আমি যদি সরকারের কথা একটু ভাবতাম, আমি যদি রাজার পুকুরে অন্যের উপরে দায় না ঠেলতাম, নিজেই যদি একটু পানি দিতাম, তাহলে কিন্তু পুকুরটা ভরে উঠতো। সো দ্যার ইজ নো প্রবলেম উইথ দ্য ভ্যাট রেট, আমি মনে করি। আমাদের তো ভ্যাটের রেটের কয়েকটা স্তর আছে, কয়েক ধরনের রেট আমরা জানি যে আছে। সো এটাকে একক হার করার একটা প্ল্যান এনবিআর সম্প্রতি জানিয়েছিল। সো এটার করলে কি সুবিধা হবে? এটা কি আদৌ সম্ভব বাংলাদেশের? কারণ অনেকে, আপনি নিজেই বলেছেন যে অনেক জায়গায় আমাদের কিছু সহযোগিতা দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আমরা ভ্যাটটা একটু রিডিউস করে থাকি। সো এই ক্ষেত্রে একক হার হলে আসলে কি সুবিধা, এটা আসলে করা সম্ভব কিনা? অসম্ভব কিছু নয়, কারণ আপনি জানেন আমাদের এটা তো শুধুমাত্র ভিএটি আদায় করছি তা না, এটা তো রিবেট সিস্টেম। যারা উৎপাদক তারা কিন্তু আলটিমেটলি দিন শেষে অনেক বেশি দিচ্ছেন সেটা না, ওনার কাসকেডিং ইফেক্ট থাকছে না, উনি একবারই ভ্যাট দিচ্ছেন, যতটুকু ভ্যালু অ্যাড হবে তারপরে উনি দিবেন। বরং আমি মনে করি স্বচ্ছভাবে যদি আমরা এই রেটটাকে যদি কার্যকরী করতে পারি, সেটা ভালোই হবে, মানে অনেক ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে। আমরা রুহুল আমিন, ইউ ক্যান কন্ট্রিবিউট হিয়ার। বিষয়টা একটু আমি আরেকটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে, যেমন আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 15% ভ্যাট দিচ্ছি। ভ্যাটের কিন্তু বিউটি একটা হচ্ছে, সেটা হচ্ছে ক্রেডিট মেকানিজম। আমি 100 টাকাতে কোনো একটা পণ্য কিনলাম, আমি 15 টাকা দিলাম। সেই পণ্যটা যখন আমি 120 টাকায় বিক্রি করব, তখন আমার হয়তো 18 টাকা ভিএটি দিতে হচ্ছে। বাট আমি যে পিছনে 15 টাকা ভিএটি দিয়ে এসেছি, সেটা কিন্তু আমি ক্রেডিট নিয়ে এনেছি। সো নিট দিন শেষে আমার জন্য পেয়েবল কিন্তু মাত্র 3 টাকা। আমি কিন্তু অ্যাকচুয়ালি 18 টাকা দিচ্ছি না, কারণ আমি 18 টাকার বিপরীতে 15 টাকা ক্রেডিট নিয়ে নিচ্ছি। সুতরাং যদি একটা আইডিয়াল প্র্যাকটিস আমরা শুরু করি ভ্যাটের, তো সিঙ্গেল রেট এটা বাস্তবায়ন করা সম্ভব। এইটা হয়তো আমাদের সামাজিক বাস্তবতার কারণে হোক, আমরা একটু আগে বলছিলাম যে আমাদের যে কমপ্লায়েন্সের কোনো একটা গ্যাপ থাকার কারণে, যে অনেক রকম খাতাপত্র মেনটেন করার মতো ক্যাপাসিটি অনেকের তৈরি হয় নাই, তাদের ক্ষেত্রে এটা হয়তো বার্ডেন একটা মনে হচ্ছে যে না, আমি কেবল 15% ভ্যাট দিচ্ছি। ওনার ক্রেডিট মেকানিজমটা যদি উনি পুরোপুরি অ্যাভেল করতে পারতেন, তাহলে হয়তো তার ক্ষেত্রে তার জন্য ট্যাক্স ইনসিডেন্স হয়তো সর্বোচ্চ কত 1, 2, 3%, এর উপরে বেশি না। হয় আপনি দেখেন একজন টার্নওভার ট্যাক্স, উনি হয়তো 4% ট্যাক্স দিচ্ছেন, কিন্তু একটু আগে আপনাকে যে ক্যালকুলেশনটা আমি বললাম যে 100 টাকা জিনিস উনি যদি 20% ভ্যালু অ্যাড করে 120 টাকায় যদি বিক্রি করেন, অ্যাকচুয়ালি তার জন্য নেট ট্যাক্স ইনসিডেন্স কিন্তু আসলে 3 টাকা, অর্থাৎ খুবই কম। এইটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে আসলে 15%, এটা আসলে 15% ওইরকম ঠিক আছে, ক্যালকুলেশনটা 15%, বাট ক্রেডিট মেকানিজম যদি ঠিক থাকে তাহলে এটা তার জন্য বাড়ে না। এবং এইটাকে মাথায় রেখেই কিন্তু এনবিআর সম্প্রতি সিআইপি অর্থাৎ আপনার কমপ্লায়েন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান, এটি কিন্তু কার্যকরী করতে যাচ্ছে। দুটো রয়েছে, সিআইপি 1 and 2। 1টা বেসিক্যালি তামাকের জন্য, আমি বলি আমার রংপুরের জন্য খুবই প্রযোজ্য, অর্থাৎ
কৃষকের থেকে তামাকটা এসে সেটা পরবর্তীতে বিড়ি সিগারেট পর্যন্ত যাওয়া পর্যন্ত, যে এই ক্ষেত্রে আমাদের কমপ্লায়েন্সটাকে বাড়াতে হবে। আমি তো বললাম যে আইন আইনের জায়গায় থাকবে, আপনি যতক্ষণ পর্যন্ত আইনটাকে আলিঙ্গন করছেন ততক্ষণ পর্যন্ত আইন কিন্তু খাতাপত্রেই থেকে গেল, কাজের গরুর মতো, এটা কিন্তু দুধ দিবে না, ঠিক আছে। আর CIP 2 বলা হয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং, এখন খুবই সময়োপযোগী, সেটি হলো যারা অনলাইন বিজনেস করছেন, ই কমার্স বিশেষভাবে আপনি জানেন যে এখন কিন্তু অনলাইনে আমরা প্রচুর জিনিসপত্র কিনে থাকি, বিশেষভাবে মেয়েরা প্রচুর কসমেটিক্স কিনে, আমিও মাঝে মাঝে টুকটাক অর্ডার করি, এগুলো কিন্তু ওইভাবে আমাদের নেটের মধ্যে নেই। এদেরকে নেটে আনার জন্য যেটা NBR করেছে, অর্থাৎ আপনার ব্যাংক পরিষেবা এবং সেই সঙ্গে কুরিয়ার, এই দুটো সেবা কিন্তু তারা নিয়ে থাকে। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেয় আর কুরিয়ার মাধ্যমে মাল পাঠায়, সেটা পাঠাও হতে পারবে এনিথিং। এদেরকে আমরা ট্যাপ করার মাধ্যমে আমরা আশা করছি যে সেখানে একটা ইনফর্মাল ইকোনমি যেটা রয়েছে, এই ইনফর্মাল ইকোনমিকে আমরা ফর্মালাইজ করতে পারলে VAT শুধু পারবে তা নয়, ইনকাম ট্যাক্সেও একটা বড় ভূমিকা রাখতে পারবে। একজন ব্যবসায়ীকে কখন ভ্যাট নিবন্ধন নিতে হবে, আর এই নিবন্ধিত হলে তিনি মানে কি কোনো আলাদা সুবিধা পাবেন? আমরা একেবারে শুরুতেই বলেছিলাম যে আমাদের যে প্রতিপাদ্য, জি, সেইখানে যে ব্যবসায়ীকে কখন ভ্যাট নিবন্ধন নিতে হবে বলা হচ্ছে যে ব্যবসা শুরুর একেবারে প্রাথমিক স্টেজেই তাকে ভ্যাট নিবন্ধনটা নিতে হবে, এবং এই ভ্যাট নিবন্ধনটা যদি না নেন, তিনি একজন ম্যানুফ্যাকচারার, তার এই ভ্যাটের রেজিস্ট্রেশন না থাকলে তিনি ব্যাংক থেকে লোন পাবেন না। ভ্যাটের নিবন্ধন না থাকলে উনি ইম্পোর্ট স্টেজে তার যে কাঁচামাল কিংবা উনি যেই ক্যাপিটাল মেশিনারি নিয়ে আসবেন তার জন্য বিল অফ এন্ট্রি সাবমিশন হবে না। তার চাইতে এইরকম অনেকগুলো জায়গাতে উনি এই যে সুবিধাটা বা তার পাওয়া উচিত প্রাপ্য সুবিধা, সেইটা উনি পাবেন না ভ্যাটের নিবন্ধন না নিলে। আর আরেকটা কথা যে আমি বৈধ একটা ব্যবসা করবো, আমি তো কনফিডেন্স নিয়ে ব্যবসা করতে চাই, সো আমার নিবন্ধন আমার নিতে হবে। নিবন্ধন আমার একটা পরিচয়, পরিচিতি। আমি তো অবৈধ মালের কোনো ব্যবসা করছি না। একজন চুরি করা মালের ব্যবসা করলে তার জন্য ভ্যাট নিবন্ধন প্রয়োজন হবে না, কিন্তু যিনি একজন বৈধ ব্যবসায়ী, সঠিক ব্যবসায়ী, তার জন্য তো অবশ্যই ভ্যাট নিবন্ধনটা প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে তো ব্যবসায়ীরা অনেক সময় হয়রানির অভিযোগ করেন যে ভ্যাট নিবন্ধন নিতে গেলেই হয়রানি হবে, ভ্যাট যেটা হচ্ছে যে তাদের দাবি যে তারা অন্যায্য কর তাদেরকে অনেক দিতে হয়। আবার অন্যায্য কর বলে তো কিছু নাই, কর মানে হলো সেই আমার হীরক রাজার দেশের সেই গল্পের কথা মনে পড়ে যে রাজ কর দেওয়া চাই, আপনি যাই করেন রাজার যে কর সেটা দিতেই হবে, যদিও ওটা ভিন্ন প্রেক্ষাপট। তারপরে হয়রানি কথাটা অত্যন্ত প্রচলিত, আমি এটা অস্বীকার করব না, কারণ আপনি জানেন যে যে কোনো সেক্টরে সবগুলো মানুষ একরকম হবে, একরকম আচরণ করবে। আমি এমনও বিভিন্ন জায়গায় টকশোতে গিয়ে কোনো বিজনেসম্যান যারা রয়েছেন, রেসপেক্টেড বিজনেসম্যান, তাদেরকে আমি এও বলতে শুনেছি সবই ঠিকঠাক আছে, কিন্তু উনি আমার দিকে কেমন করে যেন তাকালো, উনি আমাকে বসতে দিল না, উনি গেলে পরে চা অফার করলো না। নিঃসন্দেহে খারাপ কাজ করেছে, বিকজ তারা রেসপেক্টেড ট্যাক্স পেয়ার, আমি তাদেরকে অবশ্যই সম্মান দিই। আমি বলেই থাকি যে আমরা আপনার প্রতিপক্ষ নই, আমি কিন্তু বারবার বলেছি। এখন সবাইকে আমি যে একেবারে পরিশীলিত করতে পারছি তা নয়, তবে একটি জিনিস আমি এখানে উল্লেখ করতেই চাই, এখন যারা আমাদের এন্ট্রি লেভেল অর্থাৎ ARO অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে যারা নিয়োগ পাচ্ছেন, তারা PSC থেকে সরাসরি নিয়োগ পাচ্ছেন। আবার ভেরি রিসেন্টলি বেশ কিছু অফিসার আমরা পাবো যারা কিনা BCS কোয়ালিফাই করেছেন, কিন্তু কোনো কারণে হয়তো পোস্টের সংকোচনের কারণে তারা এখন আমাদের এখানে চলে আসছেন, এখন 469 জন সম্ভবত। তো এদের কিন্তু যোগ্যতা, লেখাপড়া কোনো কিছুর অভাব নেই। যেই জিনিসটা আমাদের হতে হবে সেটা পেশাদারি মনোভাব, সেই সঙ্গে পেট্রিয়টিজম, দেশপ্রেম। কারণ আমি তো বলতেই চাই যে উনি যেহেতু কষ্ট করে আমার এখানে এসছেন, ট্যাক্স দিবেন, ওনাকে সুপরামর্শ দেওয়া এটা আমার দায়িত্ব। আমি কিন্তু আত্মসমালোচনা করছি, আমি বলছি না আমার সব লোক খুব ভালো আচরণ করে, আমি তো বলছি না, কিন্তু তাদের শিখে যাওয়া উচিত, কারণ এই বিজনেসম্যানদের ট্যাক্সের টাকায় কিন্তু রাষ্ট্র চলছে। এই যে আপনি বললেন যে আপনি অস্বীকার করছেন না যে এরকম হয় না, সো সেই ধরনের কর্মকর্তার বিরুদ্ধে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন? আপনারা কি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন? ডেফিনেটলি আপনি দেখছেন যে আমার যদ্দূর মনে পড়ে গত 1 বছরে প্রচুর এরকম পিউনিটিভ মেজার্স, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড নিয়েছে এবং ফিল্ড অফিসও নিয়েছে, এবং এটা নিয়মিত নেওয়া হয়। এখন এটা হয়তো পত্রিকা মারফত আমরা সবসময় জানাই না, কিন্তু মানুষ তো জানে না যে আপনারা যে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে, যে হয়রানি করা যাবে না, তাদেরকে অসহযোগিতা করা যাবে না, এই বিষয়গুলিকে লোকজনকে আপনাদের তো জানাতে হবে, কারণ ব্যবসায়ীরা অভিযোগ করছেন সেটা আমরা জানি, আপনারা ব্যবস্থা নিচ্ছেন সেটা আমরা জানি না। সো এখানেও তো একটা ইনফরমেশন গ্যাপ থেকে যাচ্ছে। ইনফরমেশন না। এখন দেখেন একজন মানুষ, ধরেন এটা একটু আমি অন্য দৃষ্টিকোণ থেকে বলছি, ধরেন একজন অফিসার সাসপেন্ডেড হলেন, তো এখন উনি ভুল করেছেন, সাসপেন্ডেড হয়েছেন, যখন এটা আপনি লোক জানাজানি করবেন, এটা কিন্তু একটা সোশ্যাল একটা ইম্প্যাক্ট পড়বে, এবং তার ছেলে, তার ফ্যামিলির অন্যান্য মেম্বার্স, তাদেরকে আপনি ইকুয়ালি তাদেরকে পেনালাইজ করা মনে হয় নীতির দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। তবে তারা কিছুটা কষ্ট তো পানি। কোন একটা অফিসার যদি শাস্তিমূলক অবস্থায় থাকে, সে অফিসে যাচ্ছে না, তার ফ্যামিলির লোকজন তো অলরেডি পেনালাইজড, তো পাচ্ছে না তা বলা যাবে না, আর জানেও না তাও না, জানাজানি হয়। আচ্ছা,
ভ্যাট ব্যবস্থায় বিদ্যমান চ্যালেঞ্জগুলি যদি একটু বলেন, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমরা একটু চট করে শুরু করুন। ভ্যাট ব্যবস্থায় একটু আগে আমরা যেটা বলেছি যে আমাদের রেয়াতের মধ্যে একটা শৃঙ্খলা সেইখানে অনেক ক্ষেত্রে হয় না। যেটা হয় যে উপকরণ ক্রয়ের যে চালানগুলো, সেগুলোর চালানটা যদি সত্যতা ঠিক মতো যাচাই করা না যায়, তো আনডিউ কিছু রেয়াত হয়তো নিয়ে নেওয়ার একটা সুযোগ থাকে। আর এরপরে আমাদের কিছু আছে যে আমরা অডিট করবার সময় হয়তো একেবারে রিস্ক বেসড অডিট যেটাকে বলে, সেটা পুরোপুরি আমরা এখনো ফলো করতে পারি নাই। এখনো মানে মেকানাইজড একটা আমাদের অডিট সিস্টেম এখনো চালু হয় নাই। তো এই কাজটা যদি আমরা করতে পারি যে না ঠিক আছে, নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া যদি কোনো প্রতিষ্ঠানে হয় তাহলে সেটা অটোমেটিক্যালি আমার অডিটের এতে পড়বে। কিন্তু এখন হয়তো যেটা হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠান একবার অডিট করলাম, কোনো কারণে দেখা গেল 2 বছর পর সেই প্রতিষ্ঠানকে আবার অডিট করছি, অথচ এর বাইরে আমাদের নেটের মধ্যেই আছে প্রতিষ্ঠান, অন্য একটা প্রতিষ্ঠান হয়তো সেটা অডিট হচ্ছে না। তো এই ধরনের আমাদের ম্যানুয়াল অডিটিং সিস্টেমটা, এটা যখন আমরা পর্যায়ক্রমে আমাদের অলরেডি কিন্তু অডিটের যে মডিউল আছে আমাদের আইভার সিস্টেমে, সেটা কার্যকর করা হচ্ছে এবং এটা করা গেলে আমাদের অডিটটাও খুব মেকানাইজড পদ্ধতিতে হবে। এখানে অবজেক্টিভ ওয়েতে প্রতিষ্ঠান সিলেকশনটা হবে, ফলে এই ম্যানুয়াল অডিটিং যেটা সেটা আর থাকবে না এবং সঠিক যে জায়গাতে আমার ট্যাপ করা উচিত বা যে প্রতিষ্ঠানকে আসলে অডিট করা উচিত, সেই প্রতিষ্ঠানটাই যখন সিলেক্টেড হবে তখন আমার প্রকৃত ট্যাক্স গ্যাপ কতটুকু আসলে ট্যাক্স এভেশন হয়েছে সেই পরিমাণটা বা সেই সঠিক জিনিসটা, অর্থাৎ আমার কার্য পদ্ধতিটা একটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে। আমি এটা আমার আশ্বাস আর কি। যে আপনি চ্যালেঞ্জ এটা আমাদের আমরা তো অলরেডি আমরা জানি যে আমাদের যে অনলাইন যে অটোমেশন যেটাকে আমরা বলি অ্যাজ এ হোল, অটোমেশনের ক্ষেত্রে আমাদের রিস্ক ম্যানেজ করার জন্য সেই মেকানিজমও রয়েছে। আর নেপোটিজম একটা ব্যাপার, যেটি রুহুল আমিন বলছিলেন, যে অনেক সময় হয় মুখ দেখে অডিটিং, এটা তো ঠিক না। এটা হলে দেখা যাচ্ছে যিনি হয়তো নির্দোষ, তার উপরে উনি ভ্যাট দিচ্ছেন কিন্তু তার উপরে এক ধরনের বৈরী মনোভাব নিয়ে কাজ করা হলো। সো এটা অবজেক্টিভিটি এখানে আসতেই হবে, তা না হলে যেটা হবে যে যাকে আমাদের ধরা উচিত তাকে ধরছি না, পার পেয়ে যাচ্ছে বিভিন্ন মাসেল পাওয়ার কিংবা বিভিন্ন ইনফ্লুয়েন্স খাটিয়ে। এটা আমাদের মতো দেশ, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুব হয়। আমরা অনেক সময় চাইলেও কিন্তু মনের কথা বা কাজে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি না। এটা একটা প্রবলেম, এটা আমাদের অনেক ফেস করতে হয়। আপনি তো ব্যবসায়ীদের হয়রানির কথা বললেন, আমরাও কিন্তু কোনো কোনো সময় হয়রানির শিকার হই। এবং রিসেন্টলি চিটাগং কাস্টম হাউসে যখন একটা ঘটনা ঘটেছে, আমাদের একজন খুব কর্তব্যপরায়ণ এবং সৎ নিষ্ঠাবান একজন কর্মকর্তাকে এভাবে আঘাত করা হয়েছে, আমরা খুবই ব্যথিত হয়েছি। একটা জিনিস বুঝতে হবে যে এটা একটা 2-way চ্যানেল ইন্টারফেস। আপনার কম্পিউটার এক ভাষায় কথা বললো, প্রিন্ট হলো অন্য ভাষায়, তাহলে কিন্তু দিন শেষে আমরা লুজার। সো আমার একটাই রিকোয়েস্ট যে এনবিআরকে প্রতিপক্ষ নয় বরং, এবং আমার ব্যবসায়ীরাও আমার প্রতিপক্ষ নয়, আমরা একটা ছোট্ট দেশে এই দেশটাকে আরো সুন্দর সাজিয়ে তোলার জন্য যাতে আমরা দুই পক্ষ, সংগ্রাহক এবং ভ্যাট যারা দিচ্ছেন তাদের মধ্যে। অবশ্যই আমরা নিশ্চয়ই সেই বিষয়টাকে আরো বেশি গুরুত্ব দিব, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। আমাদের আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, পরের পর্বে নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। দর্শক, ভ্যাট দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন উন্নয়নে ভ্যাট এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।